টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল নিয়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল করেছে সরকার। সরিয়ে দেওয়া হয়েছে ডক্টর আসাদ মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। গভর্নর পরিবর্তন সম্পর্কে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে, অনেক কিছুরই পরিবর্তন হবে। কেন গভর্নর পদে রদবদল, এতে ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে কিনা, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনাদের কাছে জানতে চাচ্ছি, নতুন সরকার ক্ষমতা নিল মাত্র কয়েকদিন, বেশি দিন হয়নি। এর মধ্যে ওভারঅল আর্থিক ব্যবস্থাপনা খাতের চিত্রটি আপনি কেমন দেখছেন? নতুন সরকার তো মাত্র কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছে। তো যেটা আমরা জানি, বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন তারা তাদের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ, এই সমস্ত জায়গায় পরিবর্তন আনে স্বাভাবিকভাবেই, এবং তারা তাদের পছন্দসই তাদের রাজনৈতিক দলের সদস্য কিংবা রাজনৈতিক ভাবাপন্ন লোকদেরকে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ দিয়ে থাকেন। এবং আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে নতুন নিয়োগ দেওয়া হয়েছে সেই পরিবর্তনের ধারাবাহিকতারই একটি অংশ। এই পরিবর্তনটিকে আপনি কিভাবে দেখছেন? আমি এই পরিবর্তনটিকে দেখার চাইতেও আমি মনে করছি যে এই পরিবর্তনের ফলে যেটা আমার প্রত্যাশা হবে যে পরিবর্তনের ফলে যেন বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের যে সংস্কার কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো যেন থেমে না যায়, বরঞ্চ ব্যাংকিং খাত যে এখন একটা দুর্বল অবস্থায় এসে পৌঁছেছে এবং ব্যাংকিং খাতের উপরে মানুষের যে আস্থা অনেক নিচে নেমে গিয়েছে সঙ্গত কারণে সেইটাকে ঘুরে ফিরিয়ে আনাই হবে নতুন গভর্নরের দায়িত্ব। তো আমি সেইভাবেই দেখছি যে নতুন গভর্নরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেহেতু এই খাতটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত, বাংলাদেশের অর্থনীতির একটা প্রাণ কেন্দ্র। কিন্তু আমরা দেখেছি যে এই খাতটিকে ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে এবং এই খাতের যার ফলে এই খাতের সব সূচক খুব দুর্বল অবস্থায় আছে এবং সর্বোপরি যে ঋণ খেলাপি সেই ঋণ খেলাপির পরিমাণও অনেক উপরে। তাছাড়া সামগ্রিকভাবে যে সুশাসনের অভাব লক্ষ্য করা গেছে, রাজনৈতিক প্রভাব যে লক্ষ্য করা গেছে, তার ফলেও কিন্তু এই ব্যাংকিং খাতটা কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছে। সেই জন্য এখানে অনেক কাজ, অনেক দায়িত্ব। আপনি বললেন যে বিগত সরকারের সময়ে আসলে রাজনৈতিক প্রভাবের কারণে আসলে খেলাপি ঋণ অনেক বেড়ে গিয়েছিল, টাকা পাচার হয়েছিল। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটিতে দলীয় বা রাজনৈতিক সরকারের লোক বসানোর চেয়ে নিরপেক্ষ লোক বসানোটাই কি একটু বেটার মনে হতো, নাকি আপনার মনে হয় যে কাজের সুবিধার ক্ষেত্রে রাজনৈতিক সরকারের নিজস্ব লোকই প্রয়োজন? দেখেন, আগের সময়েও যখন রাজনৈতিক এই সরকার এই দল ক্ষমতায় ছিল কিংবা অন্য দল ক্ষমতায় ছিল, তখন তারা নিজেদের পছন্দ মতো লোকই এনেছে, সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। সেখানে হয়তো আমরা সরাসরিভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য না দেখিনি, কিংবা আমরা কোনো ব্যবসায়ীও দেখিনি আগে, কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়েছে। কিন্তু আমি আশা করব যে যেহেতু এই পদটা এমন একটা গুরুত্বপূর্ণ পদ, এখানে কিন্তু নিরপেক্ষভাবে এবং খুবই কমিটমেন্টের সাথে নির্মোহভাবে কাজ করতে হবে। তা না হলে আপনি দেখবেন যে যারা ঋণ খেলাপি হয় তারা তো আসলে অপরিচিত কেউ না, আমাদের চারপাশেই তারা থাকে এবং তারা আবার অনেক সময় খুব প্রভাবশালীও হয়, রাজনৈতিক যোগাযোগ থাকে। এবং আমরা আগে দেখেছি যে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকে, এমনকি মন্ত্রী কিংবা সংসদ সদস্য, তারাও কিন্তু আসলে ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ব্যাংকের নিয়ম কানুন ভঙ্গ করেছেন। তো ওই বিষয়গুলোকে প্রতিহত করা এবং না বলতে পারার মতো একটা প্রতিজ্ঞা, একটা সংকল্প কিংবা একটা দৃঢ় চেতা
মনোভাব থাকা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেটার জন্য আমি মনে করি যে যারা এই সরকারি দায়িত্বে আছেন তাদেরকেও কিন্তু এই একজন গভর্নর যাতে সঠিকভাবে তার দায়িত্বটা পালন করতে পারেন সেই সুবিধাটা করে দিতে হবে। এখানে দেখেন, অনেক ধরনের সংস্কারের জন্য অনেক ধরনের পদক্ষেপ আমরা গত 1.5 বছরে দেখেছি। আগের গভর্নর সাহেবও অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। উনি যেমন ধরেন বিভিন্ন আইনগুলো সেগুলোকে সংশোধন পরিবর্ধন করে আরো আধুনিক এবং আরো শক্ত একটা কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য আইনগুলো সংশোধন করেছেন। কোনোটা পাশ হয়েছে, কিন্তু যেমন ধরেন ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট কিংবা ব্যাংক রেজুলিউশন অ্যাক্ট, এগুলো উনি এই ব্যাংক ওনার সময়ে হয়েছে। কিন্তু আরো একটা ছিল যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা এখন আলাপ করছি যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কেমন ভাবে কাজ করবেন স্বাধীনভাবে। তো কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 1972 সেটাকেও কিন্তু এই আরো উন্নত করে পরিবর্তন করে একটা রিভিশন সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, অর্থ মন্ত্রণালয়ে। কিন্তু সেটা আর আলোর মুখ দেখতে পারেনি অন্তর্বর্তীকালীন সময়ে, সেটা ওই অর্থ মন্ত্রণালয়ে পড়ে আছে, আটকে আছে। অর্থাৎ কিনা কোনো এক অদৃশ্য বাধার মধ্যে পড়ে যায়। এখন খেয়াল করতে হবে যে এখন যেহেতু রাজনৈতিক সরকার আছে এবং এই রাজনৈতিক সরকার কিন্তু তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে, নির্বাচনী ইশতেহারে বলেছে যে তারা ব্যাংকিং খাতকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে চায়, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সমুন্নত করতে চায়, এফআইডি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন সেটাকে বিলুপ্ত করতে চায়, যাতে কিনা ব্যাংকিং খাতটা স্বাধীনভাবে, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এই সরকারেরও কিন্তু ব্যাংক খাত নিয়ে অনেক পরিকল্পনা এবং প্রতিশ্রুতি রয়েছে, সেইগুলো কিন্তু পরিপালন করতে হবে এই গভর্নরকে। সুতরাং তার প্রথম কথা হচ্ছে যে তার কমিটমেন্ট, তার ক্যাপাবিলিটি, যেটা আমি মনে করি নিশ্চয়ই আছে, তা না হলে তো ওনাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করেছেন সেটা। তারপরে হচ্ছে যে সহযোগিতা, অর্থ মন্ত্রণালয় কিংবা সর্বোচ্চ পর্যায় থেকে, সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে সহযোগিতা তাকে না দিলে তাহলে কিন্তু কাজ করা দুরূহ হয়ে যাবে। আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, এই স্বায়ত্তশাসনের বিষয়টি আপনি বলছেন যে কোনো একটি অদৃশ্য কারণে আটকে গেছে। তো গভর্নর পরিবর্তনের ফলে সেই কাজটি কন্টিনিউ হওয়ার মানে আশাবাদ কতটুকু আপনি দেখেন, মানে কতটুকু দেখেন সেই আশাবাদ? আমি আশাবাদী এটা শুধু গভর্নর পরিবর্তনের কারণে না আশাবাদী, এখানে তো একটা রাজনৈতিক সরকারও এসেছে, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার এসেছে কিছু প্রতিশ্রুতি দিয়ে। এবং যেহেতু তারা ব্যাংক খাত উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ, সুতরাং সেটার একটা অন্যতম অংশ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা। বাংলাদেশ ব্যাংক যদি তার স্বাধীনভাবে তার কাজকর্ম না করতে পারে, ব্যাংকগুলোর পরিবীক্ষণ, তদারকি এগুলো, এবং যে সমস্ত ব্যাংক, দুর্বল ব্যাংক রয়েছে তাদেরকে শক্তিশালী করার পদক্ষেপ, কিংবা যারা খারাপ কাজ করছে তাদের জন্য তাদেরকে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, এইরকম পদক্ষেপগুলি যদি স্বাধীনভাবে না নিতে পারে তাহলে তো আসলে কাজ করা সম্ভব হবে না। সুতরাং এটা আমি মনে করি যে দুটা পক্ষেই বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাটা শক্তিশালী করতে হবে অর্ডিন্যান্সের মাধ্যমে, কিন্তু আবার অন্যদিকে শুধু আমার স্বাধীনতা আছে কিন্তু যে ব্যক্তিকে আমি বসালাম তার সেই ব্যক্তির কমিটমেন্ট নাই, তাহলে হবে না, দুটা থেকে। সুতরাং এখানে ব্যক্তি এবং আইন দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটো যখন একসাথে পারফর্ম করবে তখনই আমরা ফলাফল দেখতে পাবো। মানে আপনি যেটি বলছেন যে ব্যক্তির পরিবর্তনে আসলে কোনো কিছু আটকে থাকবে না, যদি সরকারের নীতি এবং সদিচ্ছা প্রবল ভাবে থাকে তাহলে সবকিছু সম্ভব। না, আমি বলছি যে ব্যক্তির পরিবর্তনে আসবে যাবে না এমন কোনো কথা না। ব্যক্তি তো একজন যোগ্য এবং কমিটেড ব্যক্তি, সাহসী, যোগ্য এবং সাহসী ব্যক্তি হতে হবে, সেটা কিন্তু দরকার। তো সেজন্য পরিবর্তন করলাম, কিরকম পরিবর্তন করলাম সেটাই। তো সেই পরিবর্তনটা
যেহেতু অর্থ মন্ত্রণালয় করেছে, তারা চিন্তা ভাবনা করেই করেছে। এখন সামনের দিনে দেখার বিষয় হচ্ছে যে সেই তাদের সরকারের প্রতিশ্রুতিগুলা কিভাবে বাস্তবায়ন করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শুধু তো প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতিগুলা মানুষের জন্য। এখানে আমরা দেখছি যে এতদিন ধরে যে ব্যক্তি খাতের বিনিয়োগ কমে আছে এবং এটা বিনিয়োগটা জিডিপির তুলনায় কিন্তু বেশ কমে যাচ্ছে। এবং তারপরে সাধারণ আমানতকারীরা তারা কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সমাধান করতে হবে। এই যে দুর্বল ব্যাংকগুলো এবং এই যে এর আগে গভর্নর সাহেব শুরু করেছিলেন যে দুর্বল ব্যাংকগুলোর আসল স্বাস্থ্য পরীক্ষা করা, অ্যাসেট কোয়ালিটি রিভিউ, সেগুলো করে, কারণ অনেক তথ্য কার্পেটের নিচে চাপা পড়েছিল এবং আসল স্বাস্থ্যটা ব্যাংক খেলাপি ঋণের যে হার, সেটা আগে দেখানো হতো 11%, 12%, 10% এরকম আর কি। কিন্তু যখন 6টা ব্যাংকের আসল স্বাস্থ্য পরীক্ষা করা হলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, তখন কি দেখা গেল যে সেগুলোর ঋণ খেলাপির পরিমাণ প্রায় 90%-এর উপরে, বেশ কয়েকটার, এই 6টার মধ্যে। তো একটার 50%-এর কাছাকাছি, বাকিগুলার দেখি 90%, 95%, 99%, এত খারাপ অবস্থা। অর্থাৎ যেই পরিমাণ ঋণ দেওয়া হয়েছে পুরোটাই প্রায় খেলাপি হয়ে গেছে। তো এইরকম আরো পরিকল্পনা ছিল যে ধাপে ধাপে আরো ব্যাংকগুলোর আসল স্বাস্থ্য পরীক্ষা করা, অ্যাসেট কোয়ালিটি একিউআর করার কথা। এটা একটা বিষয়। এটা করলে বোঝা যাবে যে আসলে ব্যাংকগুলো নিজেরা তারা চলার মতো তাদের শক্তি আছে কিনা, তাদের সক্ষমতা আছে কিনা, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যারা ঋণ খেলাপি হয়ে আছে তাদের বিরুদ্ধে অনেক সময় মামলা হয়েছে। এই যে মামলাগুলো, মানি লোন কোর্টে আটকে আছে, হাজার হাজার ফাইল আটকে আছে, এগুলোকে দ্রুত নিষ্পত্তি করা, এটার একটা বিষয়। তো অনেক ধরনের সমস্যা আসলে রয়েছে। এগুলো সামনের সরকারকে, সামনের গভর্নরকে এবং অর্থ মন্ত্রণালয়কে এগুলোর আসলে সমাধান করতে হবে। কারণ আপনার এই ব্যাংকিং খাতের ভূমিকাটা হচ্ছে অর্থনীতিতে প্রবৃদ্ধি, অর্থনীতিতে বিনিয়োগ করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা কিন্তু এই গত কয়েক বছর থেকে অর্থনীতির বিভিন্ন সূচকে যে নিম্নমুখী, সেটা অর্থনীতিটাকে ম্লান করে দিয়েছে। এখানে আমরা কর্মসংস্থান দেখতে পাচ্ছি না, বিনিয়োগ দেখতে পাচ্ছি না। সেইগুলোর ব্যাপারে কিন্তু আসলে কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংককে। মানে আপনি বলছেন যে সেক্ষেত্রে আসলে সরকারের যে এরই মধ্যে যে সংস্কার কার্যক্রমগুলো আছে সেগুলোকে আসলে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেভাবে আসলে কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে অনেকটা, এবং সরকারের সেক্ষেত্রে সদিচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।